আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসা। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো মালিকানার ভিত্তিতে ব্যবসায় এক মালিকানা ব্যবসায়ের ধারণা, অংশীদারি ব্যবসায়ের ধারণা, যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা, সমবায় সমিতির ধারণা, রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মালিকানার ভিত্তিতে ব্যবসা। আগে আমাদের জানতে হবে ব্যবসা কাকে বলে। আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে আমরা ব্যবসা বলে থাকি। মালিকানার ভিত্তিতে এই ব্যবসাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 5 ভাগে ভাগ করা হয়েছে। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা। এই 5 ভাগে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনকে ভাগ করা হয়েছে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এক মালিকানা ব্যবসায়ের ধারণা। অর্থাৎ এক মালিকানা ব্যবসাটা কি? একজন মালিকের মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা এক মালিকানা ব্যবসা বলে থাকি। অর্থাৎ এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সকল ঝুঁকি মালিক একাই বহন করবে এবং সকল মুনাফা মালিক একাই ভোগ করবে এবং মূলধনও মালিক একাই যোগান দিয়ে থাকে। এই ব্যবসাকে আমরা কি বলতে পারি? এক মালিকানা ব্যবসা বলতে পারি। সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলা হয়। একক মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কার্যক্রম শুরু হয়েছিল। তাহলে একক মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কার্যক্রম শুরু হয়েছিল, এই জন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয়। এমসিকিউতে যদি আসে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন কোনটি, আমরা বলবো এক মালিকানা ব্যবসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন। আইনের চোখে এক মালিকানা ব্যবসায় তেমন কোনো বাধ্যবাধকতা নেই। গ্রামে গঞ্জে, হাট বাজার বা রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে। তবে শহরে বা পৌরসভা এলাকায় উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। এক মালিকানা ব্যবসা যদি তুমি গ্রামে গঞ্জে বা গ্রামের হাট বাজারের রাস্তার পাশে করো, তখন তোমার কোনো আইনগত ডকুমেন্ট লাগবে না। যদি তুমি পৌরসভা বা শহরের এলাকাগুলোতে করো, তখন তোমাকে পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। ইউরোপ আমেরিকায় প্রায় 80% ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপ আমেরিকায় প্রায় 80% ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এখন আমরা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য দেখব। এক মালিকানা ব্যবসায়ের মালিক সবসময় একজন ব্যক্তি, যিনি নিজ উদ্যোগে পুঁজির সংস্থান করেন, ব্যবসা পরিচালনা করেন ও ঝুঁকি বহন করেন। একটু আগে আমি বলছিলাম এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক নিজে হচ্ছে সকল পুঁজির সংস্থান করে, অর্থাৎ মূলধন যোগান দিয়ে থাকে এবং ব্যবসা পরিচালনা করেন এবং ঝুঁকি বহন করে এবং মুনাফা ভোগ করে থাকে। এক মালিকানা ব্যবসার গঠন বেশ সহজ। আইনগত ঝামেলা না থাকার, যে কেউ ইচ্ছে করলে ও উদ্যোগ নিলে এই ব্যবসা শুরু করতে পারে। এক মালিকানা ব্যবসায় যেহেতু আইনগত কোনো ঝামেলা নেই, তাই যে কেউ চাইলে এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। স্বল্প মূলধন নিয়ে এক মালিকানা ব্যবসা গঠন করা যায়। অধিকাংশ ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় ক্ষুদ্র আকারের হয়ে থাকে। মূলধনের স্বল্পতাও একজন ব্যক্তির মালিকানার জন্য এর আয়তন সাধারণত ছোট হয়ে থাকে। যেহেতু এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন, মূলধন সীমিত, তার জন্য হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের আয়তন ছোট হয়ে থাকে, অর্থাৎ ক্ষুদ্র হয়ে থাকে। এক মালিকানা ব্যবসায়ের সকল ঝুঁকি মালিককে এককভাবে বহন করতে হয়। আইনের চোখে এক মালিকানা ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই। আইনের চোখে এক মালিকানা ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই। এক মালিকানা ব্যবসায়ের সম্পূর্ণ দায় দায়িত্ব মালিকের। এক মালিকানা ব্যবসায়ের
সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের, ফলে তার দায় অসীম। এক মালিকানা ব্যবসার মালিকের দায় হচ্ছে অসীম। এক মালিকানা ব্যবসার মালিকের দায় অসীম। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি অংশীদারি ব্যবসায়ের ধারণা। অংশীদারি ব্যবসা কাকে বলে? দুইজন ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন করে তাকে আমরা অংশীদারি ব্যবসায় বলতে পারি। অর্থাৎ দুইজন ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হতে হবে, চুক্তি করতে হবে। চুক্তিটা হচ্ছে মৌখিকও হতে পারে, লিখিতও হতে পারে। অংশীদারি ব্যবসায় পরিচালনা করা হয় 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। বাংলাদেশ অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়। তাহলে অংশীদারি আইন কত সালে? 1932 সালে। সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে যে ব্যবসা সংগঠন করে থাকে তাকে আমরা অংশীদারি ব্যবসা বলে থাকি। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। আইনগত ঝামেলা না থাকায় অংশীদারি ব্যবসা গঠনও বেশ সহজ। অংশীদারি ব্যবসায়ও আইনগত ঝামেলা না থাকার কারণে গঠন বেশ সহজ হয়। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি, মৌখিক বা লিখিত। চুক্তি হচ্ছে মৌখিকও হতে পারবে, লিখিতও হতে পারবে। চুক্তির মাধ্যমে ব্যবসা শুরু করতে পারে। অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হিসেবে কাজ করে। অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কি? চুক্তি। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক নম্বরেও আসতে পারে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি হতে পারে মৌখিক বা লিখিত, নিবন্ধিত বা অনিবন্ধিত। অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ করে থাকে। ব্যবসায়ের লাভ লোকসানও চুক্তি অনুযায়ী বণ্টিত হয়। অর্থাৎ চুক্তিতে তুমি যেভাবে মূলধন গঠন করার চুক্তি করেছ সেইভাবে হচ্ছে তোমাকে মূলধন গঠন করতে হবে এবং লাভ লোকসান যে অনুযায়ী লিখেছ সেই অনুযায়ী হচ্ছে বন্টন করতে হবে। অর্থাৎ চুক্তিতে যে অনুযায়ী লেখা হয়েছে সেই অনুযায়ী আমাদের মূলধন গঠন করতে হবে এবং লাভ লোকসান বন্টন করতে হবে। চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে সমান হারে লাভ লোকসান বন্টিত হয়। চুক্তিতে যদি কিছু উল্লেখ না থাকে তখন আমরা সমান হারে লাভ লোকসান বন্টন করে নিব। আবার চুক্তিতে উল্লেখ থাকলে কেউ মূলধন না দিয়েও অংশীদার হতে পারে। চুক্তিতে যদি উল্লেখ থাকে কোনো ব্যক্তি মূলধন না দিয়েও কি হতে পারে? অংশীদার হতে পারে। তবে প্রত্যেক অংশীদারদের দায় ব্যক্তিগত ও সামষ্টিকভাবে অসীম। প্রত্যেক অংশীদারদের দায় হচ্ছে ব্যক্তিগত এবং সামষ্টিকভাবে অসীম হয়ে থাকে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে এই ব্যবসায় গড়ে ওঠে এবং এই ব্যবসায় সফলতার এর উপর নির্ভরশীল। পারস্পরিক আস্থা খুবই গুরুত্বপূর্ণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। পারস্পরিক আস্থার উপর ভিত্তি করে মূলত অংশীদারি ব্যবসায় গড়ে ওঠে। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হচ্ছে নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে যে সকল অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হয় সেগুলো অনিবন্ধিত ব্যবসায় থেকে বেশ কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধনটা বাধ্যতামূলক নয়, তবে যারা হচ্ছে নিবন্ধন করে থাকে তারা অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। অংশীদারদের প্রকারভেদ। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ দেখো, অর্থাৎ অংশীদার কত ধরনের অংশীদার হতে পারে, কত ধরনের অংশীদার হতে পারে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। সাধারণ অংশীদার, গুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাতত দৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার, আচরণে অনুমিত অংশীদার। অর্থাৎ 6 প্রকারের অংশীদার হতে পারে। কত প্রকারের? 6 প্রকারের। সাধারণ অংশীদার কারা? সাধারণ অংশীদার হচ্ছে যারা ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে থাকে এবং হচ্ছে কারবার পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যে অংশীদার মূলধন দিবে এবং হচ্ছে কারবার পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে তাকে আমরা বলতে পারি সাধারণ অংশীদার। আর গুমন্ত অংশীদার কারা? যারা হচ্ছে কোম্পানিতে মূলধন বিনিয়োগ করবে কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করবে না, তাদেরকে আমরা গুমন্ত অংশীদার বলবো। নামমাত্র অংশীদার কারা? তারা হচ্ছে
কোম্পানিতে বা অংশীদারি ব্যবসায়ে মূলধনও বিনিয়োগ করে না, কিন্তু তাদের সুনাম বা নাম ব্যবহারের মাধ্যমে তারা লাভের একটা অংশ বুক করে থাকে, তখন তাকে আমরা নামমাত্র অংশীদার বলতে পারি। অর্থাৎ নামের বা সুনাম বিক্রি করে যে মুনাফার অংশ নেয় তাকে আমরা নামমাত্র অংশীদার বলতে পারি। আপাতত দৃষ্টিতে অংশীদার কারা? আপাতত দৃষ্টিতে অংশীদার হচ্ছে যারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণের পরও মূলধন না নিয়ে ওগুলা ঋণ হিসাবে রেখে দেয়, তখন তাকে আমরা আপাতত দৃষ্টিতে অংশীদার বলতে পারি। অর্থাৎ অবসর গ্রহণ করার পরও সেই মূলধনগুলা ঋণ হিসাবে প্রতিষ্ঠানে রেখে দেয়, তখন তাকে আমরা আপাতত দৃষ্টিতে অংশীদার বলতে পারি। সীমিত অংশীদার কারা? সীমিত অংশীদার হচ্ছে অংশীদারদের সকলের সম্মতিতে যার দায় হচ্ছে সীমাবদ্ধ, ওই ধরনের অংশীদারকে আমরা সীমিত অংশীদার বলতে পারি। অর্থাৎ তার দায় থাকবে সীমিত। আচরণে অনুমিত অংশীদার কারা? আচরণে অনুমিত অংশীদার হচ্ছে অর্থাৎ আচরণের মাধ্যমে যে অংশীদার বোঝায় যে আমি ওই ব্যবসায়ের মালিক, ওই ধরনের অংশীদারকে আমরা আচরণে অনুমিত অংশীদার বলতে পারি। অর্থাৎ সে মূলধন বিনিয়োগ করে না, লাভ লোকসানও নেয় না, কিন্তু সে এমন ভাবে আচরণ করে যে ব্যবসাটা যেন তার, ওই ধরনের ব্যক্তিকে আমরা অথবা অংশীদারকে আমরা আচরণে অনুমিত অংশীদার বলতে পারি। সাধারণ অংশীদার। অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে। অংশীদারদের দায় অসীম হয়। চুক্তি অনুযায়ী লাভ ক্ষতির অংশ পায়। চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসা পরিচালনার জন্য পারিশ্রমিক পায়। তাহলে এগুলো হচ্ছে সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য। তারা হচ্ছে মূলধন বিনিয়োগ করে সক্রিয়ভাবে কারবার পরিচালনায় অংশগ্রহণ করে, তাদের দায় হচ্ছে অসীম, লাভ ক্ষতির অংশ পায় চুক্তি অনুযায়ী, এবং চুক্তিতে যদি উল্লেখ থাকে ব্যবসা পরিচালনার জন্য তারা পারিশ্রমিকও পেয়ে থাকে যদি চুক্তিতে উল্লেখ থাকে। গোমন্ত অংশীদার। গোমন্ত অংশীদার হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়। অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে তারা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। একটু আগে আমি যেটা বলছি, ওরা হচ্ছে মূলধন দিবে কিন্তু কারবার পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না। চুক্তি অনুযায়ী লাভের অংশ পাবে। অংশীদারদের দায় অসীম, তাদেরও দায় অসীম। ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়। ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়। এরপর আমরা দেখতে পাচ্ছি নামমাত্র অংশীদার। অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। অর্থাৎ যারা কি করে না, ব্যবসায় মূলধনও বিনিয়োগ করে না, আর হচ্ছে কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না, কিন্তু তাদের সুনাম বা নামের বিনিময়ে লাভের অংশ পেয়ে থাকে, তাদেরকে আমরা নামমাত্র অংশীদার বলে থাকি। অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়। নামমাত্র অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়। তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে, তাহলে সেই ঋণের জন্য সাধারণ অংশীদার ন্যায় দায়বদ্ধ। কোনো তৃতীয় পক্ষ ব্যক্তি যদি নামমাত্র অংশীদারকে ঋণ দেয় এবং এটা যদি প্রমাণ করতে পারে, তখন এটার জন্য সাধারণ অংশীদার দায়বদ্ধ থাকবে। আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার কারা? এ জাতীয় অংশীদারগণ ব্যবসা থেকে অবসর গ্রহণের পর মূলধন উত্তোলন না করে ঋণ হিসাবে রেখে দেয়, তাদেরকে আমরা কি বলতে পারি? আপাত দৃষ্টিতে অংশীদার বলতে পারি। প্রকৃতপক্ষে এই জাতীয় ব্যক্তিগণ ব্যবসায়ের পাওনাদার। আপাত দৃষ্টিতে অংশীদার হচ্ছে প্রকৃতপক্ষে ব্যবসায়ের একজন পাওনাদার। তবে কোনো সাধারণ অংশীদার গণ বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায় এভাবে থেকে গেলে ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়ী হবে। যদি সাধারণ অংশীদার গণ বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায়ের এভাবে থেকে গেলে অবসর গ্রহণ করার পরও যদি ওই যে আপাত দৃষ্টিতে অংশীদারের মতো থেকে যায়, গেলে ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের প্রতি দায়ী হবে। অর্থাৎ এটা গণবিজ্ঞপ্তিটা দিতে হবে। যদি গণবিজ্ঞপ্তি না দাও তাহলে তোমাকে দায়ী হতে হবে। সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারদের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা প্রদানের জন্য
অংশীদার করা হলে তাকে আমরা সীমিত অংশীদার বলি। অর্থাৎ যে অংশীদারের দায় সীমাবদ্ধ তাকে এক কথায় আমরা সীমাবদ্ধ অংশীদার বলতে পারি বা সীমিত অংশীদার বলতে পারি। ওরা হচ্ছে নাবালক, সকল অংশীদারদের সম্মতি লাগবে এবং যদি আইন অনুযায়ী সকল অংশীদারদের সম্মতি এবং যাদের দায় হচ্ছে সীমাবদ্ধ ওদেরকে আমরা কি বলতে পারি? সীমিত অংশীদার বা সীমাবদ্ধ অংশীদার বলতে পারি। অংশীদারদের দায় ব্যবসায় নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ। সীমিত অংশীদারদের দায় হচ্ছে মূলধন, যে পরিমাণ মূলধন দিছে তার উপর সীমাবদ্ধ। ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে না, চুক্তি অনুযায়ী কোনো নাবালক ব্যক্তিও এরূপ অংশীদার হতে পারে। ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না কারা? সীমিত অংশীদার। আর তারা চুক্তি অনুযায়ী নাবালক ব্যক্তিও সীমিত অংশীদার হতে পারে যদি চুক্তি করা হয়। আচরণে অনুমিত অংশীদার, কোনো ব্যক্তি যদি ব্যবসায়ের অংশীদার না হয়েও মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণ দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় তাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয়। অর্থাৎ এই ধরনের ব্যক্তি হচ্ছে গ্রামে গঞ্জে দেখা যায়, ওর ভাই একটা দোকান দিয়েছে, বলবে যে ওইটা আমার দোকান, এরকম ওইরকম অনেক কিছু, মানে কি স্ট্যাটাস দিবে, মানুষদের বলে বেড়াবে এরকম আমার এখানে এরকম আছে, এটা দোকানটা আমার। ওরাই হচ্ছে, অর্থাৎ কথাবার্তা বা লেখালেখির মাধ্যমে বোঝায় যে, অঙ্গভঙ্গি বা আচরণের মাধ্যমে বোঝায় যে ওই ব্যবসায়ের মালিক তিনি। ওই ধরনের ব্যবসায়ের ওই ধরনের অংশীদারকে আমরা আচরণ অনুমিত অংশীদার বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে সেই ওই ব্যবসায়ের মালিক না বা অংশীদার না। যদি কেউ তার আচরণে প্রভাবিত হয়ে ঋণ দেয় বা চুক্তি করে তাহলে সে অংশীদার দায়ী থাকবে। যদি তার কথাবার্তায় উপর ভিত্তি করে কোনো তৃতীয় পক্ষের ব্যক্তি যদি তাকে ঋণ প্রদান করে থাকে তখন সেই অংশীদারই দায়ী থাকবে, কেউ দায়ী থাকবে না। ওই যে অংশীদারটা মুখে বা কথাবার্তার মাধ্যমে বুঝাইছে ওই ব্যক্তিটাই কি ওই ঋণের জন্য দায়ী থাকবে। অর্থাৎ কারো থেকে ঋণ নিলে ব্যবসা প্রতিষ্ঠান দায়ী থাকবে না, যে ব্যক্তিকে ঋণ দিছে ওই ব্যক্তিটাই দায়ী থাকবে। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, অর্থাৎ কিভাবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয়? সকলে একমত হয়ে বিলোপ সাধন। যদি সবাই চায়, সকল অংশীদার চায়, তখন বিলোপ সাধন করা যায়। বাধ্যতামূলক বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন কখন করে? যখন আইনিভাবে নোটিশ পাঠায় যে ওই ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ করে দিতে হবে, তখন এটাকে বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, কোনো বিশেষ ঘটনা বা কোনো ব্যবসায় যদি পাগল অংশীদার যদি পাগল হয়ে যায়, কোনো একটা অন্য ধরনের যদি একটা বিশেষ ধরনের ঘটনা ঘটে যা হচ্ছে আর কোম্পানিটা রান করা যাচ্ছে না, তখন হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হয়। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়েও কি করা যায়? বিলোপ সাধন করা যায়। আদালতের নির্দেশে বিলোপ সাধন, আদালত থেকে নির্দেশ দিয়েও কি করা যায়? বিলোপ সাধন করা যায়। এই পাঁচ ভাবে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করা যায়। সকলের একমত হয়ে বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন এবং আদালতের নির্দেশে বিলোপ সাধন। যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা। যৌথ মূলধনী কোম্পানি হলো এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যা বহু ব্যক্তির শেয়ার ক্রয়ের মাধ্যমে সংগৃহীত মূলধন দ্বারা গঠিত হয় এবং আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে পরিচালিত হয়। যৌথ মূলধনী কোম্পানি মূলধন কিভাবে গঠন করে থাকে? তাদের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ার বিভক্ত করে শেয়ার বিক্রয়ের মাধ্যমে তারা কি করে থাকে? মূলধন সংগ্রহ করে থাকে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি 1750 থেকে 1850 সময়ে ইউরোপের কৃষিতে শিল্প কারখানা, কয়লা উত্তোলন ও পরিবহন ব্যবস্থার যে প্রযুক্তিগত পরিবর্তন সাধিত হয় তাকে আমরা শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে অভিহিত করা হয়। তাহলে শিল্প বিপ্লব কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক। তাহলে শিল্প বিপ্লব কাকে বলে? অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সালটা কত? 1750 থেকে 1850 সময়ে ইউরোপের কৃষিতে, শিল্প কারখানায়, কয়লা উত্তোলন ও পরিবহন ব্যবস্থার যে প্রযুক্তিগত পরিবর্তন সাধিত হয় তাকে আমরা
শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে অভিহিত করা হয়। সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় ব্রিটেনে 1844 সালে। তাহলে সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কোথায়? ব্রিটেনে। কোথায় পাশ হয়? ব্রিটেনে 1844 সালে। দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 অর্থাৎ 1844 নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম পাশ হয় 1850 সালে। 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাশ করে। ভারতীয় কোম্পানি আবার 1913 সালে নতুন করে আইন পাশ করে। কোম্পানি আইনের ব্যাপক সংস্কার করে 1994 সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন পাশ হয়। তাহলে বাংলাদেশের কোম্পানি আইন কত? 1994। কত? 1994। মূলত কোম্পানি সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পূর্ণ কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। অর্থাৎ একটা কোম্পানি ব্যক্তির মতো কাজ করতে পারে। একটি কোম্পানি চাইলে আরেকটি ব্যক্তির জন্য কি করতে পারবে? মামলা করতে পারবে। অর্থাৎ একজন ব্যক্তির মতো কাজ করতে পারে, অর্থাৎ কৃত্রিম ব্যক্তিসত্তা যাকে বলা হয়। এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে থাকে। যৌথ মূলধনী ব্যবসায় সংগঠনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি। এই দুইটা ভাগে হচ্ছে কোম্পানি সংগঠনকে ভাগ করা হয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনে সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, যাদের হচ্ছে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইনে বলা হয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝায় যার সদস্য 50 জনে সীমাবদ্ধ, সদস্যদের শেয়ার হস্তান্তর অধিকার সীমিত ও শেয়ার ঋণপত্র ক্রয়ের জন্য জনগণের নিকট আমন্ত্রণ জানানো নিষিদ্ধ। অর্থাৎ যারা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেগুলো রয়েছে, তারা জনগণের নিকট শেয়ার বিক্রি করতে পারবে না। অর্থাৎ এটা অ্যানাউন্স করতে পারবে না যে আমরা শেয়ার বিক্রি করবে, এরকম আমন্ত্রণ জানাতেও পারবে না। অর্থাৎ এরকম অ্যানাউন্সও বা ঘোষণাও করতে পারবে না। অর্থাৎ কোম্পানির সদস্যগণ শুধু নিজেরাই শেয়ার ক্রয় করতে পারেন। অর্থাৎ যারা হচ্ছে 50 জনের মধ্যে সীমাবদ্ধ, যেই প্রাইভেট কোম্পানির অংশীদাররা রয়েছে, তারাই হচ্ছে শেয়ারগুলা ক্রয় করতে পারবে। আইন অনুযায়ী এই কোম্পানি পরিচালকের সংখ্যা ন্যূনতম 2 হতে পারে। আইন অনুযায়ী হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালকের সংখ্যা ন্যূনতম 2 জন হতে পারে। এরপর রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সদস্য সর্বনিম্ন কতজন? সর্বনিম্ন 7 জন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির স্মারকলিপিতে উল্লেখিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করা যায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, তাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলতে পারি। অর্থাৎ যে কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য হতে হবে 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ তোমার কোম্পানিতে যতগুলো শেয়ার রয়েছে তার উপর ভিত্তি করে সীমাবদ্ধ, তাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলতে পারি। তারা হচ্ছে শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে এবং পাবলিক দিয়ে অ্যানাউন্স করে শেয়ার বিক্রি করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন গঠন করে থাকে মূলত শেয়ার বিক্রির মাধ্যমে। পাবলিক লিমিটেড কোম্পানি প্রয়োজনে স্মারকলিপিতে সংশোধনী এনে শেয়ার সংখ্যা বাড়িয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারে। যদি প্রয়োজন হয় স্মারকলিপি সংশোধন করে শেয়ার সংখ্যা বাড়াতে পারে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। আইন অনুযায়ী এই কোম্পানির ন্যূনতম পরিচালক হবে 3 জন। তাহলে প্রাইভেটের ক্ষেত্রে ন্যূনতম পরিচালক 2 জন, কিন্তু পাবলিকের ক্ষেত্রে ন্যূনতম 3 জন পরিচালক লাগবে। কোম্পানির গঠন প্রক্রিয়া, কিভাবে একটা কোম্পানি গঠন হয়? প্রথম হচ্ছে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রথমে কি করতে হবে? উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপর দলিল পত্র প্রণয়ন পর্যায়ে, এরপর দলিল পত্র ঠিক আছে কিনা এগুলো দেখে প্রণয়ন করতে হবে। এরপর নিবন্ধন পত্র সংগ্রহ করতে হবে। এরপর হচ্ছে সরকারিভাবে কোম্পানিটা নিবন্ধন করে নিবন্ধন পত্রটা আমাদের
সংগ্রহ করতে হবে। নিবন্ধনপত্র সংগ্রহ করার পর আমরা কার্যারম্ভ অর্থাৎ কার্যক্রম শুরু করতে পারবো। এই 4টা ধাপে হচ্ছে একটি কোম্পানি গঠন হয়ে থাকে। সমবায় সমিতির ধারণা। সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিত উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ করা। সমবায় অর্থ কি? সমবায় অর্থ হলো সম্মিলিত উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ করা। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকে সমবায়ের উৎপত্তি। তাহলে সমবায়ের উৎপত্তি কোথা থেকে হয়? সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থেকে ও চিন্তা থেকে সমবায়ের উৎপত্তি। বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি হচ্ছে রসডেল সমিতি। দ্য রসডেল পিওনার্স ইকুইটেবল সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1844 সালে ইংল্যান্ডের রসডেল নামক স্থানে। তাহলে বিশ্বের প্রথম সমবায় সমিতির নাম কি? রসডেল সমবায় সমিতি, যেটা প্রতিষ্ঠিত হয় 1844 সালে ইংল্যান্ডের রসডেল নামক এক স্থানে। উপমহাদেশে সর্বপ্রথম 1904 সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়। তাহলে উপমহাদেশে কত সালে সমবায়ের উদ্যোগ সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়? 1904 সালে। কত সালে? 1904 সালে। 1918 সালে কলকাতায় বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতায় 1918 সালে। সালগুলো তোমরা মনে রাখবা। বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1918 সালে। 1959 সালে প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি BARD প্রতিষ্ঠার মাধ্যমে সমবায় সমিতি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাহলে সমবায় সমিতি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কিসের মাধ্যমে? ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি BARD প্রতিষ্ঠার মাধ্যমে সমবায় আন্দোলনের ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু হয়। তাহলে স্বাধীন বাংলাদেশে কত সালে জাতীয় সমবায়ের ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু হয়? 1972 সালে। কত সালে? 1972 সালে। সমবায় সমিতির গঠন প্রক্রিয়া। সমবায় সমিতি কিভাবে গঠন হয়? প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়ে অবশ্যই উদ্যোগ নিতে হবে। এরপর নিবন্ধন পর্যায়ে নিবন্ধন করাতে হবে। সরকারিভাবে বৈধতার জন্য নিবন্ধন করাতে হবে। নিবন্ধন করানোর পর আমাদের কার্যক্রম শুরু করতে হবে। এই 3টা ধাপে হচ্ছে আমাদের সমবায় গঠন হয়ে থাকে। সমবায় সমিতির মূলনীতি। সমবায়ের প্রধান নীতি হচ্ছে সমন্বয়, সমপেশা ও অর্থনৈতিক দিক থেকে সমশ্রেণীর লোকদের একতা। মূলত একতায় বল, ইউনিটি ইজ স্ট্রেংথ নীতির ভিত্তিতে এই ব্যবসায়ের উৎপত্তি হয়। এই ব্যবসায়ের মূলনীতি হচ্ছে একতায় বল। সমবায়ের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো সাম্য বা সকলের সমান অবস্থান ও অংশগ্রহণ। সমবায়ের আরেকটি মূলনীতি হচ্ছে সাম্য বা সকলের সমান অধিকার, অবস্থান বা অংশগ্রহণ। এর সদস্যগণ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে যেমনই হোক না কেন সবাই সমান মর্যাদার অধিকারী হয়ে থাকে। সমবায়ের আরেকটি নীতি বা ও মূল্যবোধ হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা। সদস্যদের পারস্পরিক সহযোগিতার মনোভাব ও সহানুভূতি সমবায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সমবায়ের সাফল্যের চাবিকাঠি। তাহলে সমবায়ের সাফল্যের চাবিকাঠি কি? পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সমবায়ের সাফল্যের চাবিকাঠি। সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসে সমবায়ের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি। সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমবায়ের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচিত হয়। সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস তাদেরকে উদ্যমী, আগ্রহী, আত্মবিশ্বাসী করে তোলে। সমবায়ের আরেকটি মৌলিক আদর্শ হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। সমবায়ের আরেকটি মৌলিক আদর্শ হলো গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। সমবায় সমিতি সকলের ভোট প্রয়োগের অধিকার আছে এবং প্রত্যেকের একটি ভোট থাকে।
শেয়ার মূলধনের পরিমাণ সদস্যদের মধ্যে কম বেশি থাকলেও ভোটাধিকার প্রয়োগ ও মতামত প্রকাশে সকলের সমান সুযোগ রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা। সাধারণ অর্থে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসায় বলে থাকি। তাহলে তোমাদের প্রশ্নে যদি আছে রাষ্ট্র ব্যবসা কাকে বলে বা রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, সরকারের মূলধনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলে থাকি। রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ব্যক্তি মালিকানাধীন যে কোনো ব্যবসায়কে রাষ্ট্রের প্রয়োজনে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় রূপান্তরিত করতে পারে।